পদ তখনও নিজের কথার রেশ ধরেই হেসে চলেছিল, একেবারে স্বতঃস্ফূর্তভাবে। আশাদ খেয়াল করলো পদ্মর হাসিতেও কোনো ভান নেই, চোখের তারার কোনো কৌশল নেই। এ যেন একদম খাঁটি নিখাত এক স্বচ্ছ আনন্দ। হঠাৎই আশাদ বেখেয়ালি মনেই বলে ফেলল, তুমি একটু আলাদা। আলাদা কেন? আমি কি বিলুপ্ত প্রজাতির কোনো মানুষ? আশাদ হেসে মাথা নাড়ল। মাঝে মাঝে আমার তাই মনে হয়। এটা কেমন কথা? আমি কি এতটাই খারাপ? খারাপ নয়, তবে অতিরিক্ত ভালো আর সরল। আমার মাহাত ভাইও এটা বলে, জানেন। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, সত্যি করে বলবে? বলবো। এই মাহাত পুরুষটি তোমার জীবনের সাথে খুব ঘনিষ্ঠভাবে জড়িত, তাই না? কিন্তু এটা কিভাবে হলো? তোমার বাবা মা এতে সায় দিল কিভাবে? কারণ তারা নেই, আর এখন শুধু আমার মাহাত ভাই আছে, তাই আর কাউকে আমার প্রয়োজনও নেই। নেই মানে কি হয়েছে? নেই মানে তারা কেউ জীবিত নেই, আমি এতিম, আর তাই আমার সম্পূর্ণ দায়িত্ব মাহাত ভাইয়ের ওপর, আর এতে আমার কোনো সমস্যা নেই। তাহলে তুমি এখন থাকো কাদের সাথে? আমার কথার মানে হচ্ছে তোমার কোনো পরিবার? আমাদের পরিবার বেশ বড়, 3জন মামা, 3জন মামি, তাদের ছেলে মেয়ে, সঙ্গে আকাশ ভাই, বোন নহর, আর আছে আমার সবচেয়ে আপনজন মাহাত ভাই। মাহাত ভাই তো ছোটবেলায় আমাকে এই বাসায় নিয়ে আসে। শুধু তাই নয়, সেই আমাকে লালন পালন করে বড় করেছে। পরিবারের সবাই আমাকে ভালোবাসে, আমার জন্য অনেক করেছে, কিন্তু মাহাত ভাইয়ের মতো কেউ নয়। আমার ছোট বড় সব আবদার সেই পূরণ করেছে, এখনো করে। আমার একটু কিছু চাইলে মাহাত ভাই সেটাকে নিজের দায়িত্ব মনে করে। একটা সময় ছিল যখন আমি রাতে ঘুমোতে পারতাম না, একটু ভয় পেলেই দৌড়ে গিয়ে মাহাত ভাইয়ের পাশে শুয়ে পড়তাম। সে কখনোই বিরক্ত হতো না, বরং আদর করে পাশে টেনে নিত। স্কুলে প্রথম দিন আমার হাত ধরে এই মানুষটাই নিয়ে গেছিল, কোলে তুলে বসিয়ে দিয়েছিল দোলনায়। পরীক্ষার আগের রাতে আমার জন্য জেগে থাকতো, আমার টিফিনের টাকা পর্যন্ত নিজে হাতে দিত। মাঝে মধ্যে মনে হতো মাহাত ভাই না থাকলে আসলে আমার জীবনটা কেমন হতো, হয়তো ভালোবাসাহীন, শূন্য। আশাদ বিস্ময়ে স্তব্ধ হয়ে শুনছিল পদ্মর কথা। যত শুনছিল ততই অবাক হচ্ছিল। ওর কল্পনারও বাইরে যে পদ্মর জীবনে মাহাত নামক কোনো পুরুষের এত গভীর অস্তিত্ব আছে। আশাদ লক্ষ্য করেছে, মাহাত নামটা উচ্চারণ করতেই পদ্মর চেহারায় এক অদ্ভুত পরিবর্তন ঘটে। তার চোখে মুখে এক ঝলমলে উজ্জ্বলতা ফুটে ওঠে, ঠোঁটের কোণে অজান্তেই হাসি খেলে যায়। সেই উজ্জ্বলতা বলে দেয় পদ্মর জীবনে এই পুরুষটার কতটা গুরুত্বপূর্ণ। পদ্ম হয়তো টেরও পায়নি, কিন্তু তার প্রতিটি কথা, প্রতিটি অভিব্যক্তি মাহাদের প্রতি তার অনুভূতি স্পষ্ট করে দিচ্ছে। আশাদ কিছুক্ষণ চুপচাপ বসে মাহাতকে নিয়ে হিসাব কষতে থাকে। এই যুগে যেখানে স্বার্থ ছাড়া ভাই তার ভাইকে দেখে না, বোনেরা পরিচয় করে না, সেখানে এই পুরুষ কেন নিঃস্বার্থভাবে এই মেয়েটার জন্য এত কিছু করে যাচ্ছে? কে এই মাহাত পুরুষ? কী তার উদ্দেশ্য? পদ্মর জন্য সে আসলে কি? সত্যি কি তার মনে কিছু নেই, নাকি কোনো বিশেষ উদ্দেশ্য পূরণের লক্ষ্যেই এই এতিম মেয়েটাকে কেবল ব্যবহার করছে? আশাদ মাহাতকে নিয়ে এতটাই বিভোর হয়েছে পদ্মর শেষের কিছু কথা মনোযোগ দিয়ে শোনেইনি। পদ্ম তখনও আপন মনে কথা বলেই চলেছিল, বেখেয়ালি ভঙ্গিতে নিজের অনুভূতির কথা বলে যাচ্ছিল। আশা ধীরে ধীরে তাকিয়ে দেখে পদ্মর ঠোঁট নড়ছে, কিন্তু সে ঠিকমতো শুনতে পাচ্ছে না। মৃদু হাসে সে। আচ্ছা, এই মাহাতকে জানে? তার নাম নিতেই তোমার চোখে এভাবে চকচক করে ওঠে? পদ্ম থমকে গেল, তার চোখ বিস্ময়ে বড় বড় হয়ে উঠল। আশাদ গলা নামিয়ে বলল, এই যে তুমি তার কথা বলতে বলতে অন্য দুনিয়ায় হারিয়ে গেলে, এটা কি মাহাত বুঝতে পারে? পদ্ম এবার সম্পূর্ণ চুপ। তার বুকের ভেতরে ধক করে কেঁপে উঠল, কিন্তু সে নিজেই জানে না কেন। ও চোখ লুকিয়ে তাড়া দিয়ে বলল, লেট হচ্ছে, আমাকে এখনই রিসোর্টে ফিরে যেতে হবে। বলে আর এক মুহূর্ত দাঁড়ায় না, এক দৌড়ে সে আশাদের রিসোর্ট ফেলে নিজের রিসোর্টের দিকে ছুটে যায়। আশাদ এখন আর পদ্মকে আটকায় না, মনে মনে নিজের প্রতি তার ছেলের হাসি হাসি। সারা জীবন সিনেমা করতে করতে ওর মনে হয় ওর নিজের জীবনটাও কেমন সিনেমা হয়ে গেছে, যেখানে প্রতিনিয়ত নতুন কোনো চরিত্রের সাথে নতুন কোনো কাহিনী যুক্ত হয়, অথচ ওর কাহিনী এখনও অপরিপূর্ণ। এবার খুলে বল তো আসল ব্যাপারটা কি? তুই এত জোর দিলি কেন এই কন্ট্রাক্ট পেপারে সাইন করার জন্য? তুই কি মিস্টার মাহাত শেখকে চিনিস? এক মিনিট, এটাই কি সেই মাহাত যার সঙ্গে তোর বিয়ে ঠিক হয়েছিল? রোদেলার কণ্ঠে বিস্ময়, সন্দেহ আর একরকমের অধৈর্য মিশে আছে। আলো কিন্তু এখনও নিশ্চুপ, যেন প্রশ্নগুলো তার কাছে অর্থহীন। মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু তার চোখের গহীনে যেন এক অদৃষ্ট ঝড় বইছে। ঠোঁটের কোণে জমে থাকা বিষণ্ণতা রেখাটি ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে।
রোদেলা আর অপেক্ষা করতে পারল না, এবার তার কণ্ঠে বিরক্তি ঝরে পড়ল। কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? আমি তোকে খুব ভালো করেই জানি, কোনো কারণ ছাড়া তুই এসব করবি না। নিশ্চিত কোনো কিছু একটা চলছে তোর মাথায়। কিছুক্ষণ নীরব থেকে রোদেলা আবারও বলল, দেখ, তোর মাথায় যদি কোনো শয়তানি প্ল্যান চলে তাহলে আমাকে মাফ কর বোন, আমি এসব খেলায় অংশ নিতে পারবো না, দুঃখিত। রোদেলার কথায় আলো একপাশে হেলে পড়ে বাঁকা হাসল। একটা উপভোগ্য দৃষ্টিতে তাকালো রোদেলার দিকে, যেন সে মজার কিছু বলেছে। তারপর সিলিংয়ের দিকে মুখ করে গলায় ঝাঁজ এনে বলল, নিজের অবস্থার কথা হয়তো তুই ভুলে গেছিস, তাই এত বড় বড় কথা বলছিস। মানুষকে কখনো নিজের অতীত ভুলতে নেই রোদেলা। আজ যে জায়গায় দাঁড়িয়ে আমার সাথে এত চটাং চটাং কথা বলছিস, সেটা কার কারণে জানিস? সবই আমার জন্য। এই ফেম, এই পজিশন, এই সব কিছুই আমার কারণে তুই পেয়েছিস। তাই আমাকে জ্ঞান দেওয়ার চেষ্টা করবি না, আর না বলারও সাহস দেখাবি না। আলোর চোখে একরকমের দুঃসাহসের ঝলক খেলে গেল, যেন ও নিজেই জানে না এই খেলা তাকে কোথায় নিয়ে যাবে, কিন্তু সে খেলতে প্রস্তুত। আলো একটু থামলো, ঠোঁটের কোণে হালকা হাসি ফুটিয়ে এবার রোদেলার চোখে চোখ রাখলো। ও দৃষ্টিতে ছিল এক অদ্ভুত তীক্ষ্ণতা, যেন ও সামনে বসে থাকা মানুষটার ভেতরে পর্যন্ত দেখতে পাচ্ছে। ঠোঁটের কোণে হালকা হাসিটা আরও গাঢ় হলো, তবে সেই হাসিতে উষ্ণতা ছিল না, ছিল শুধু তিক্ততা। আর একটা কথা তোর মনে রাখা উচিত, প্রেমে প্রত্যাখ্যাত নারী কতটা ভয়ানক হতে পারে। একটা ক্ষণিকের নীরবতা হঠাৎ করে নেমে এলো রুম জুড়ে। রোদেলা গিলে ফেললো নিজের লালা। হঠাৎ করেই চারপাশের বাতাসও কেমন জানি ভারী হয়ে এলো ওর কাছে। আলো ধীর পায়ে উঠে দাঁড়ালো। প্রেম প্রত্যাখ্যাত নারী শুধু কাঁদে না রোদেলা, সে বদলে যায়। তার ভেতরের অনুভূতিগুলো পাথর হয়ে যায়। ভালোবাসার জায়গায় ঘৃণা জন্ম নেয়, বিশ্বাসের জায়গায় জন্ম হয় প্রতিশোধের নেশা। কয়েক পা এগিয়ে রোদেলার ঠিক সামনে গিয়ে দাঁড়ালো আলো। গভীর স্বরে ফিসফিস করে বলল, যে মানুষটা একসময় আমার কাছে পুরো পৃথিবী ছিল, আজ সেই আমার পায়ের নিচের ধুলো হয়ে গেছে। আমি তাকে আবার নিজের পৃথিবীতে ফিরিয়ে আনবো, কিন্তু আমার শর্তে। এবার আমি খেলবো, আর সে শুধু চালিত হবে একটা দাবার গুটির মতো। রোদেলা অস্ফুট স্বরে বলল, তুই কি সত্যি এই খেলায় নামতে চাস? আমি তো এই খেলায় অনেক আগেই নেমেছি রোদেলা, পার্থক্য শুধু এতদিন বোঝাতে চাইনি। এখন সময় এসেছে জানিয়ে দেওয়ার। আমি কারো করুণা চাই না, কারো ভালোবাসার অপেক্ষায় বসে থাকবো না। এবার সব কিছু হবে আমার ইচ্ছে, আমার শর্তে। আলো ঘরের একপাশে থাকা জানালার কাছে গিয়ে দাঁড়ালো। বাইরের মেঘে কালো হয়ে যাওয়া আকাশের দিকে তাকালো, যেন চারপাশে এই নীরবতা অন্ধকার তার মনের মতো নেই। মাহাদ আমাকে যখন ছেড়ে চলে গিয়েছিল, তখন আমি ভেবেছিলাম সময় একদিন সব ঠিক করে দেবে, কিন্তু না, সময় কিছুই ঠিক করে না রোদেলা। বরং আমাদেরই সময়ের নিয়মটা বদলে নিতে হয়। মাহাদ ভেবেছিল আমি কেঁদে ভেঙে পড়বো, হয়তো একসময় সব মেনে নেব, কিন্তু আমি মেনে নেইনি। আমি অপেক্ষা করেছি। আলো এবার ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো, চোখে ভয়ঙ্কর এক আত্মবিশ্বাসের ছাপ তার, যা দেখে রোদেলার গা শিউরে উঠল। এখন মাহাদ শেখকে আমি নিজের শর্তে বাঁধবো। ওর ইগো, ওর অহংকার সব কিছু ভেঙে চুরমার করে দেব। ও যখন বুঝবে ও আসলে আর নিজের জীবন নিয়ন্ত্রণ করতে পারছে না, তখন বুঝবে হার কি জিনিস। রোদেলা হতভম্ব হয়ে তাকিয়ে থাকলো। এই আলোকে ও চেনে না। এই আলো আগের মতো আবেগী ভালোবাসার জন্য ব্যাকুল কোনো মেয়ে নয়। এই আলো কঠিন, নির্দয়, প্রতিশোধ পরায়ণ। রোদেলা গভীর শ্বাস নিয়ে বলল, আলো, প্রতিশোধ কখনো শান্তি এনে দেয় না, বরং তুই নিজেই এই খেলায় একদিন হারিয়ে যাবি। তখন যদি ফিরে আসতে চাস তাহলে হয়তো আগের মতো আর কিচ্ছু পাবি না। আলো একটু হেসে বলল, হার? আমি এই খেলায় জিততে নেমেছি রোদেলা, আর আমি ফিরে আসার পথও খোলা রাখিনি। রোদেলা কি বলবে তা বুঝে উঠতে পারল না। আলোকে সে অনেক দিন ধরেই চেনে, কিন্তু আজকের আলোকে যেন ও চিনতেই পারছে না। আসলে আরও বড়লোক বাবার জেদি মেয়ে, জীবনে যখন যা চেয়েছে সেটাই পেয়েছে, তাই হয়তো জীবনে প্রথমবার হার মেনে নিতে পারছে না। কিন্তু সে বুঝছে না, আগুন লাগাতে গেলে সবচেয়ে আগে তাপ সহ্য করতে হয় আগুন লাগানো মানুষটাকেই। আর যদি সে সতর্ক না হয় তাহলে সেই আগুনেই পুড়ে ছাই হয়ে যেতে হয় তাকেই প্রথমে। ব্যবসা কেমন চলছে? তানবীরের প্রশ্নে মাহাদ মাথা ঝাঁকিয়ে হালকা হেসে বলল, এই তো চলছে আল্লাহর দয়ায়।
তানভীর ঠোঁট বাঁকিয়ে বলল, যে অনেকদিন পর তোকে পেলাম আমরা, না হলে আজকাল তো তোকে ফোনেও পাওয়া যায় না। ব্যাপারটা কি, এত ব্যস্ততা? মাহাত কিছু বলল না, চুপচাপ তাকিয়ে রইল বন্ধু রিফাতের দিকে। কি খুশি লাগছে আজ রিফাতকে, আর লাগবেই বা না কেন, আজ যে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিন। রিফাতের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটাই তার জীবন সঙ্গী নূপুর। এই তো কিছুক্ষণ আগেই তাদের বিয়ে হলো, বন্ধুরা ছাড়া এই বিয়েতে আর কেউ ছিল না। রিফাতের তো পরিবার নেই, এতিম হওয়ার কারণে বন্ধুরাই ছিল তার একমাত্র আপনজন। কিন্তু নূপুর ধনী পরিবারের মেয়ে, তার পরিবার কোনোভাবেই এই বিয়ে মেনে নেয়নি। 5 বছর ধরে সম্পর্কের পরও তারা অপেক্ষা করেছে, ভেবেছে একদিন না একদিন পরিবার হয়তো মেনেই নেবে, কিন্তু সেদিন আর আসেনি। আজ ওরা আর কারো তোয়াক্কা করেনি, সিদ্ধান্ত নিয়েছে পরিবার পাশে থাকুক বা না থাকুক তারা একসাথেই থাকবে। এমন দিনে মাহাত কীভাবে বন্ধুর পাশে না দাঁড়ায়? বন্ধুর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে তার থাকাটা কি বাধ্যতামূলক নয়? তাই এখানে আসার জন্য পদ্মকে মিথ্যে বলেছ। জানে পদ্ম যদি জানতে পারতো তাহলে কিছুক্ষণ পরপরই ভিডিও কল দিয়ে জ্বালিয়ে মারত। হয়তো এখন অভিমানে গাল ফুলিয়ে বসে আছে মেয়েটা, কিন্তু মাহাত জানে কিভাবে পদ্মর রাগ ভাঙাতে হয়, তাই সে এ নিয়ে খুব একটা চিন্তিত নয়। পাশ থেকে তানভীর আবার খোঁজা দিল, কি রে শালা, কথা বলছিস না কেন? আবারও কি পদ্মর খেয়ালে ডুবে গেলি? মাহাত তাকালো তানভীরের দিকে, চোখে এরকম অদ্ভুত দৃষ্টি। কিছু বলতে চেয়েও যপন চুপ হয়ে গেল, শুধু ভেতর থেকে একটা গভীর শ্বাস বের হলো। কিছু বলল না, তার চোখের কোণায় একটা হালকা ম্লান হাসির ছায়া ফুটে উঠল। সায়ান হেসে বলল, আরে ওকে ছেড়ে দে, পদ্মা ছাড়া ও আর কিছু বোঝে নাকি? ফালতু বকবি না, বউয়ের সামনে তোকে খেলাতে চাই না। আরে রাগ করছিস কেন? ও কি মিথ্যা বলেছে? তোর জীবনের শুরু আর শেষ তো পদ্ম নিয়েই হয়, আর সবার কৌতূহল থাকবেই। তানভীরের কথায় মাহাত আবারও একটা দীর্ঘশ্বাস ফেলল। বন্ধুমহল থেকে আজকাল এসব কারণেই ও দূরে থাকে। একটু বিরক্তির সুরেই বলল, কৌতূহল করার মতো কিছু নেই তানভীর। আমি আগেও বলেছি পদ্ম আমার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব। এই দায়িত্বকে আমি অবহেলা করতে পারবো না। তাছাড়া ওরা আছে বা কে আমি ছাড়া? তোরা তো কম বেশি সবই জানিস, তাই ওকে নিয়ে আমার সব সময় চিন্তা হয়। একটু থেমে গলায় আবারও দৃঢ়তা এনে বলল, আর এখন ওর যে বয়স, তাতে কিছু ভুল হওয়াটা স্বাভাবিক, কিন্তু সেই ভুল যেন ওর পুরো জীবন নষ্ট না করে দেয় সেটার দেখার দায়িত্ব আমার। তানভীর আর আবির একে অপরের দিকে তাকালো। সায়ান একটু ম্লান হেসে বলল, আমরা জানি মাহাত তুই ওর জন্য কতটা সিরিয়াস, কিন্তু আর কতদিন এভাবে থাকবি? এবার নিজের জীবনটাও গোছানোর কথা ভাব। আবির মাথা নেড়ে সায়ানের কথায় সায় দিল। পদ্ম তো এখন বড় হয়ে গেছে, সামনে ওর ভালো একটা ভবিষ্যৎ অপেক্ষা করছে, কিন্তু তোর জীবন সেটা তো থমকে গেছে মাহাদ। সবাই এগিয়ে যাচ্ছে, কিন্তু তুই এখনও একই জায়গায় দাঁড়িয়ে আছিস। তোকেও এবার মুভ করা উচিত। মাহাত চুপ করে রইল। কথাগুলো সে অনেকবার শুনেছে, কিন্তু উত্তর দেওয়ার মতো কিছু করার আছে তার কাছে নেই। পদ্ম তার দায়িত্ব, তার অভ্যেস, তার অস্তিত্বের একটা অংশ। পদ্ম ছাড়া নিজের জীবনে কল্পনা করা যেন অসম্ভব তার জন্য। তানভীর তার কাঁধে একটা চাপ দিয়ে বলল, দেখ মাহাদ, আমরা তোর বন্ধু, তাই তোর ভালো চাই। তুই পদ্মকে খুব ভালোবাসিস, ওর জন্য সব করতে পারিস, এটা আমরা সবাই জানি। কিন্তু একবার নিজেকে প্রশ্ন কর, এটা কি তোর জীবনের শেষ গন্তব্য? সায়ন এবার গম্ভীর কণ্ঠে বলল, পদ্ম এখন বড় হয়ে গেছে, ওর নিজের জীবন গড়ে নেওয়ার সময় এসেছে। কিন্তু তুই কি শুধু ওর ছায়া হয়েই থাকতে চাস? বোন তোকে একটা নতুন দিক দেখাতে চাই, কিন্তু তুই কি সেটাকে দেখার চেষ্টা করছিস? আবির একটু হেসেই বলল, আসল কথা কি জানিস? তুই নিজেই জানিস না তুই আসলে কি চাস। পদ্ম তো তোর দায়িত্ব, সেটা তো আমরা জানি, কিন্তু তুই কি কখনো ভেবেছিস পদ্ম একদিন চলে গেলে কি করবি? মাহাদিবার একটু নড়ে বসে। কথাগুলো তার বুকের গভীরের কোথাও গিয়ে লাগে। তানভীর আবার বলল, পদ্মাকে একদিন যেতে হবে কারো না কারো ঘরে। হয়তো তুমি ওকে একদিন প্রতিষ্ঠিত হতে দেখতে চাস, কিন্তু ততদিন পর্যন্ত কি তুই নিজের জীবন থামিয়ে রাখবি শুধু ওর জন্য? তারপর কি হবে একবার ভেবেছিস? মাহাদিবার চোখ বন্ধ করলো। সত্যি ওকে শুধু পদ্মর জন্য নিজের জীবনকে আটকে রেখেছে, নাকি এই দায়িত্ববোধের আড়ালে ও নিজেই নিজের জীবনকে পিছিয়ে দিয়েছে? পদ্ম আজ না হয় কাল ওকে ছেড়ে চলে যাবে নিজের গন্তব্যে। সারা জীবন তো পদ্মকে নিজের কাছে রাখতে পারবে না। তখন কি হবে? তখন কিভাবে থাকবে ও একা? মানুষ অভ্যাসের দাস। যদি
কেউ যদি কারোর অভ্যেসে পরিণত হয় তাহলে তা থেকে মুক্তি পাওয়া সহজ নয়। ভালোবাসা হয়তো সময়ের সাথে কমে বা বাড়ে যেতে পারে, কিন্তু মায়া কিংবা অভ্যেস ভাঙা কঠিন। পদ্ম ধীরে ধীরে মাহাদের অভ্যেস হয়ে গেছে। সারাদিন মেয়েটাকে না দেখলে, তার খোঁজ না পেলে ওর মন অস্থির হয়ে পড়ে। অথচ একদিন এই মেয়েটাকেই অন্য কারোর হাতে তুলে দিতে হবে। তখন মাহাত কিভাবে থাকবে, কিভাবে এই অভ্যেস ভাঙবে? যে জীবনে পদ্ম ছিল ছায়ার মতো, সেখানে পদ্ম ছাড়া ওর জীবন কিভাবে বাঁচবে? মাহাত ফিরেছে গভীর রাতে। দরজার সামনে দাঁড়িয়েছিল জাবেদা, নিঃশব্দ, স্থির। অপেক্ষার গুমট অন্ধকার যেন তাকে ঘিরে রেখেছে। ছেলের জন্য কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন তা হয়তো তিনি নিজেও জানেন না, কিন্তু মাহাত দরজার সামনে এসে থামলেও কোনো কথা বলল না। এক মুহূর্তের জন্য তার চোখে কোনো প্রশ্ন, কোনো অভিযোগ, কোনো আশা ছিল না। যেন এই নীরবতাই হয়ে উঠেছে সম্পর্কের নতুন সংজ্ঞা। সেদিনের ঘটনার পর মা ছেলের এক অদৃশ্য দেয়াল গড়ে উঠেছে, এতটা উঁচু, এতটা শক্ত যে জাবেদার পক্ষে তা ভাঙে ফেলা সম্ভব কিনা সে নিজেও জানে না। তবু আজ আগেই তিনি বাড়িয়ে কথা বললেন, কিন্তু ছেলের মনের খবর নেওয়ার বদলে নিজের কষ্টে ঝাঁপি খুলে বসলেন মাহাদের কাছে। কথার ফাঁকেই বললেন, শফিক মানে মাহাদের মামার কোনো খোঁজ নেই অনেকদিন ধরে। ভাইয়ের জন্য দুশ্চিন্তায় তিনি অস্থির। মাহাদেরও একটু খোঁজ নেয়। মা শ্বাস ছেড়ে দিল ধীরে। বুকের ভেতরে জমে থাকা কষ্টটাও কি এভাবেই বেরিয়ে যায়? ও ভেবেছিল হয়তো তার নীরবতায় মা ব্যথিত, তাই ছেলেকে মানানোর জন্য এত রাতে দাঁড়িয়ে আছেন। হয়তো এত রাত করে বাড়িতে ফেরায় কিছু বলবে, অভিযোগ করবে, কাছে টানবে, কিন্তু না। আজও তার মায়ের কাছে স্বামী সন্তানের চেয়ে ভাই বড়। মায়ের পৃথিবীতে তার অস্তিত্ব হয়তো কেবলই ছায়ার মতো থাকে, যাকে দেখা তো যায় কিন্তু ছোঁয়া যায় না। এতটাই গুরুত্বহীন। মাহাত বুঝতে পারে জাবেদার বাপের বাড়ির প্রতি এই টান, এই ভক্তি কোনোদিনও কমবে না। এইটুকু জীবনে সে অনেক কিছুই বুঝতে ভুল করেছে, কিন্তু এই ব্যাপারটাই সে আর ভুল করবে না। তেতো হাসলো সে, তবে সে হাসির কোনো শব্দ ছিল না। এরপর কিছু না বলে মাহাত ধীর পায়ে নিজের ঘরের দিকে হাঁটে চলল। পায়ের নিচে কাঠের মেঝে কেঁপে উঠছিল তার ভারী পদক্ষেপে, কিংবা হয়তো নিজেই এতটা ভারী লাগছিল তার কাছে। একটা অনুভূতির ভারে, একটা অব্যক্ত কষ্টের ভারে। দরজা ঠেলে ভেতরে ঢুকলো। একবারও পেছনে ফিরে আর তাকালো না। হয়তো তাকালেই দেখতে পেত পেছনে দাঁড়িয়ে আছে এখনো জাবেদা, স্তম্ভিত, হতাশ। ছেলেটা একটাও কথা বলল না তার সাথে, একটুও থামলোও না। সেই ছোট্ট মাহাত যে একসময় একটু কষ্ট পেলেই ছুটে আসতো তার কোলে, আজ তার সামনে দাঁড়িয়েই থাকে পাথরের মতো নির্বিকার, অনুভূতিহীন। আসলে কি অনুভূতিহীন, নাকি ওর ভেতরে জমে থাকা অভিমান পাহাড়ের মতো কঠিন হয়ে গেছে? জাবেদার চোখে পানি চলে এলো। সে জানে ছেলেটা কষ্ট পেয়েছে, রাগ করেছে, কিন্তু কি করার আছে তার? সে তো নিজের বাপের বাড়ির সম্পর্কগুলো ফেলে দিতে পারে না। তাছাড়া ভাইটা এখন কোথায়, কোনো বিপদে পড়েছে কিনা, এসব না জানলে তার বুকের ভেতরটা ফাঁকা হয়ে যায়। তবুও ছেলেটার জন্য তার মায়া হয়, কিন্তু মাহাত কি সেই মায়ার অস্তিত্ব অনুভব করতে পারবে? ঘরের ভেতরে এসে মাহাত জানালার পাশে দাঁড়ায়। বাইরে ঘন অন্ধকার, কোথাও এক ফোঁটা আলো নেই। বাতাসে একটা চাপা শীতলতা, যেন আকাশটাও বোবা হয়ে গেছে। মাহাত চোখ বন্ধ করলো। কেন যেন মনে হলো এই অন্ধকারটাই তার জন্য ঠিকঠাক। আলো মানেই সম্পর্ক, আলো মানেই স্পর্শতা, অথচ তার জীবনে কোনো সম্পর্ক স্পষ্ট নেই। সব কিছুই কেমন যেন ঝাপসা, সব কিছুই এক ধরনের বিভ্রমের মতো। বাইরের রাত আরও গভীর হলো। হয়তো জাবেদা এখনও দাঁড়িয়ে আছেন দরজার সামনে, হয়তো ঘরে গিয়ে নীরবে কেঁদে দিচ্ছেন। কিন্তু মাহাত কিছুই ভাবতে চায় না এসব নিয়ে। সে জানে সকাল হবে, নতুন একটা দিন আসবে, কিন্তু তার জীবনের সেই দেয়াল, সেটা তার আর তার মায়ের মাঝে দাঁড়িয়ে আছে, সেটা কি আদৌ কখনো ভাঙবে? হয়তো না। হয়তো এই দূরত্বই একদিন তাদের অভ্যেস হয়ে যাবে। শিক্ষা সফরের দ্বিতীয় দিন। আজ ওরা বের হবে প্রাচীন নিদর্শন দেখতে। সেই উপলক্ষে সবাই সকাল সকাল ব্যাগ গুছিয়েছে, ক্যামেরা হাতে নিয়ে একেবারে রওনা হওয়ার জন্য নিজেদের তৈরি করে নিয়েছে। কিন্তু বাদ সাধল পদ্ম। সকাল থেকে তার পেটের মেশিনে এমন ঝড় বয়ে যাচ্ছে যেন সেটাকে কেউ স্পেশাল মোডে চালু করে দিয়েছে। 5 বার টয়লেটে দৌড়ানোর পর এখন সে পেট চেপে বেঞ্চে বসে কুঁকড়ে আছে। এমন সময় এক শিক্ষক এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, কি আছে পদ্ম, তোমার কি অবস্থা, যেতে পারবে তো? পদ্ম সঙ্গে সঙ্গে মাথা পেন্ডুলামের মতো ঝাঁকিয়ে বলল, না স্যার, আমি যাব না। এই অবস্থায় রাস্তায় যদি আবার বাথরুম আসে, তখন রিস্ক কে নেবে? আপনি? স্যার একদম ভড়কে গেলেন। হ্যাঁ, তোমার পেটের মেশিনের রিস্ক আমি কেন নেব ভাই? আমি কি সার্ভিসিং মেকানিক নাকি? এটা তো তোমার দায়িত্ব। পেট যার, টেনশনও ভাই তার।
পদ্ম করুণ মুখে মাথা চুলকে বলল, সব ফারিহা মিসের দোষ স্যার। উনি নজর লাগিয়েছেন আমার খাবারের উপর, বদনজর। স্যার চমকে উঠে বললেন, ফারিয়া মিস, তিনি তোমার খাবারের উপরে নজর দেবেন কেন? তার খাবারে কি সংকট চলছে নাকি? কোথায় আমাকে তো কেউ জানায়নি। আমি এক্ষুনি অথরিটরে সাথে কথা বলে দেখছি, দাঁড়াও। আরে স্যার, আপনি দেখি ঘোড়ার মতো ছুটছেন, একটু লাগাম লাগিয়ে আমার কথাটা আগে শুনে যান। তারপর পদ্ম গভীর দুঃখের সাথে বলে, তার ডায়াবেটিস আছে স্যার। কার ডায়াবেটিস আছে? অথরিটির? আরে না, ফারিয়া মিসেস। কি বলো? এটা তো খুব সাংঘাতিক কথা। এতটুকু বয়সে এত বড় রোগ হলো কি করে? আর আমি জানলাম না কেন? ম্যাম হয়তো লজ্জায় বলতে পারেনি, তাই তো সে চাইলেও মিষ্টি খেতে পারেন না। আর যখন আমি মিষ্টি খাচ্ছিলাম, উনি এক দৃষ্টিতে তাকিয়েছিলেন আমার খাওয়ার দিকে। তা তো লাগাটা স্বাভাবিক। একজন ডায়াবেটিস রোগীর সামনে মিষ্টি খাওয়া অন্যায়, তুমি জানো না? আসলে আমি বুঝতে পারিনি ব্যাপারটা, হয়তো তারও খারাপ লাগছিল, তাই তো সাবধান করার মতো রেগে বলেছিলেন, এত মিষ্টি খেয়েও না, পেট খারাপ হবে। স্যার এবার একটু কৌতূহল নিয়ে বললেন, ও, তা সে ঠিকই বলেছে, কিন্তু কয়টা মিষ্টি খেয়েছিলে তুমি? পদ্ম লজ্জার হাসি দিয়ে হাত নেড়ে বলল, এত বড় কিছু না স্যার, এই তো 8 থেকে 10টা। স্যারের চক্ষু চড়ক গাছ। 7-8টার মতো। এটা খাদ্য নাকি খাদক? বাহ, তাহলে তো সমস্যা হওয়াই কথা। সে যা বোঝার বুঝে গিয়েছে। তোমার আপাতত আর কোথাও যাওয়া দরকার নেই। রিসোর্টে থেকে বিশ্রাম নাও। শিক্ষামূলক সফর না হোক, শিক্ষামূলক শিক্ষা অন্তত পেলে। এই কথা শুনে সবাই হেসে কুটি আর পদ্ম একরাশ মন খারাপ নিয়ে বেঞ্চে গুড়িসুটি মেরে বসে থাকলো। অবশেষে সবাই পদ্মকে রেখে চলে গেল। বাসের ইঞ্জিন গর্জন করে স্টার্ট নিতেই পদ্ম একটা দীর্ঘশ্বাস ফেলল মনে মনে। অসহায় মুখ করে এক হাতে পেট চেপে অন্য হাতে হাত রেখে সবাইকে বিদায় জানালো, যেন সে কতটা কষ্ট পাচ্ছে। রূপ অবশ্য থাকতে চেয়েছিল সঙ্গ দিতে, পদ্মকে একা রেখে যেতে মন চাইছিল না মেয়েটার। প্রাণের সখী বলে কথা, বিপদে কিভাবে একা ফেলে চলে যায়, কিন্তু পদ্ম এমনভাবে ওকে ঠেলে সরিয়ে দিল যেন ও বিশাল কোনো দায়িত্ব থেকে মুক্তি পেয়ে বাঁচতে চায়। দেখ রূপ, আমার কপালে আজ শিক্ষা সফর নেই, কিন্তু তোর তো আছে। এখন তুই এখানে থাকলে আমার পেট তো আর ঠিক হবে না। না, আমি ভালো হয়ে যাব, তুই বরং চলে যা, আর আমাকে একা থাকতে দে। রূপ মুখ ভার করে বলেছে, তুই একা থাকবি কেন? আমি থাকলে কি এমন ক্ষতি? বরং তোকে সাহায্য করতে পারবো। ক্ষতি হবে না, সমস্যা হবে। আমি যদি আবার টয়লেটে দৌড় দেই, তুই কি হাত ধরে নিয়ে যাবি নাকি ধুয়ে দিবি? রূপ কটপট করে তাকালো। আরে অতটাও না, কিন্তু পদ্ম আর কথা বাড়ালো না, দুই হাতে রূপকে এক প্রকার ছেলেই বাসের দিকে পাঠিয়ে দিল। যা, আমার জন্য সফর মিস করার দরকার নেই, আমাকে নিয়ে চিন্তা করিস না। রূপ বাধ্য হয়ে চলে গেল। বাস ধীরে ধীরে দূরে সরে যেতে লাগলো। পদ্ম খানিকক্ষণ বাসের পেছনে তাকিয়ে তারপর বিরক্ত মুখে বেঞ্চে বসে পড়ল। উফ, বাঁচা গেল, ধরা পড়লে খবর ছিল। ঠিক তখনই তার মোবাইল কেঁদে উঠল। স্ক্রিনে ভেসে উঠে একটা নাম, বাদর। পদ্ম বিরক্ত মুখে তাকিয়ে ভাবলো, ও, এই বাদরটা আবার কে জানো? তারপর মনে পড়ল ওর আরশাদের কথা। ওর নামটাই পদ্ম এখনো জানে না, তাই তো বাদর দিয়ে সেভ করে রেখেছে। পদ্ম গভীর একটা শ্বাস নিয়ে ফোনটা ধরলো। ফোন ধরতে ওপাশ থেকে একগাল হাসি ঝরিয়ে আরশাদ বলে উঠল, কি হলো? সকাল সকাল এমন মন খারাপ করে বসে আছো কেন? পদ্ম দাঁত খিচে বলল, সমস্যা কি আপনার? সকাল সকাল কেন জ্বালাচ্ছেন? আরশাদ হেসে ফেলল। আমি তো শুনলাম তোমার শিক্ষা সফরটা শিক্ষামূলক টয়লেট সফরে পরিণত হয়েছে। ভাবলাম তোমার অবস্থা একটু জেনে নিই। আপনার কাজ নেই? আমার সর্বনাশ দেখে এমন হাসি পাচ্ছে? আরশাদ নিষ্পাপ গলায় বলল, আরে না, আমি তো খোঁজ নিচ্ছি। তুমি ভালো আছো তো? ভালো থাকলে কি এই অবস্থা হতো? পেট চেপে এখানে বসে থাকতাম? আরশাদ আরেকটু হাসলো। বুঝেছি, কিন্তু শোনো, তুমি যদি একদম একা থেকে বিরক্ত হয়ে যাও তাহলে আমাকে কল দিও। আমি তোমার বিনোদনের দায়িত্ব নিয়ে নেব। পদ্ম ফোনের দিকে তাকিয়ে চোখ গোল করে বলল, তার কোনো দরকার নেই। আপনার এই বিনোদন কথাটা শুনলেই আমার ভয় লাগে। ভালোই ভালোই দূরে থাকুন। ঠিক আছে, আপাতত রেহাই দিলাম, কিন্তু সাবধান। আমি কিন্তু তোমার পরিস্থিতি আপডেট নিতে থাকবো। পদ্ম বিরক্ত হয়ে ফোন কেটে দিল। আসছে খবর নিতে। আমি তো এখন উড়াল দিব এখান থেকে।
পদ্মর পেট খারাপ আসলে নিখুঁত একটা নাটক ছিল। স্কুল শিক্ষকেরা সব কিছুতে এত বেশি বিধিনিষেধ আরোপ করেন যে তাদের সাথে কোথাও ঘুরতে যাওয়া মানেই যেন বন্য ঘোড়াকে লাগাম বাড়িয়ে দেওয়া। এটা করো না, ওটা খেও না, সময় মতো ফিরে এসো, নিয়ম মেনে চলো। মাহাদের ছত্রছায়া থেকে পদ্ম এখানে এসেছে একটু স্বাধীনতা পেতে, কিন্তু এখানেও সেই একই বাধা ধরা নিয়মকানুন একেবারেই অসহ্য। পদ্ম চায় মুক্ত আকাশে নিচে নিজের মতো করে একটু ঘুরে বেড়াতে, নিজের শর্তেই জীবন উপভোগ করতে। তাই সকাল থেকে অসুস্থতার অভিনয় করে এমন একটা পরিস্থিতি তৈরি করলো যাতে তাকে কেউ যেতে বাধ্য না করে। পরিকল্পনা মতোই সবাই যখন শিক্ষা সফরে বেরিয়ে গেল, পদ্ম নিঃশব্দেই হাসলো। অবশেষে মুক্তি, এইবার পুরো দিনটা আমার। সাজা গোছানো রিসর্টের পথ ধরে এগোতে লাগলো পদ্ম। চারপাশে সবুজ প্রকৃতি, পাখির কলতান, মিষ্টি বাতাস সবকিছুই যেন তাকে নতুনভাবে স্বাগতম জানাচ্ছে। তবে বেশিক্ষণ সেই ভালো লাগা স্থির হলো না। মৃদু একটা অস্বস্তি তার শির দ্বারা বেয়ে নেমে এলো। কেন জানি মনে হচ্ছে কেউ ওকে অনুসরণ করছে। ও ধীরে ধীরে পিছনে তাকালো। চারপাশে নীরবতা, কোথাও কেউ নেই। পদ্ম ঠোঁট কামড়ে ভাবলো, না, ভুল ভাবছি। একা চলতে অভ্যস্ত নই তো, তাই হয়তো এমন মনে হচ্ছে। ও আবার হাঁটা শুরু করলো, কিন্তু কিছুক্ষণ পর আবারও সেই অদ্ভুত অনুভূতি, কেউ একজন নিঃশব্দে ওর দিকে নজর রাখছে। এবার পদ্ম সত্যি একটু ভয় পেল আর দ্রুত পিছনে তাকালো, কিন্তু আশেপাশে কাউকে দেখা গেল না। ওর বুকের ভিতরে ধকধক করতে লাগলো। পদ্ম এবার সত্যিই চিন্তিত হলো। ও দ্রুত পা চালিয়ে সামনে এগোতে লাগে। হঠাৎই সামনে একটা বড় গাছ দেখে তাড়াতাড়ি তার পেছনে লুকিয়ে পড়ে। মনে মনে বলে, এবারও দেখবে সত্যি কেউ ওকে অনুসরণ করছে নাকি সবই ওর ভ্রম। আর যদি সত্যি কেউ করে থাকে তবে তাকে এবার হাতে নাতেই ধরবে পদ্ম। ও আশেপাশে পরখ করে নিঃশ্বাস চেপে গাছের আড়াল দিকে উঁকি দিল। অল্প কিছুক্ষণ পরেই দেখা গেল একজন অচেনা লোক এদিকে ওদিকে তাকিয়ে কিছু একটা খুঁজছে, আর তার অস্থির ভাব দেখে বোঝা যাচ্ছে সে পদ্মকেই খুঁজছে। লোকটা পুরো শরীর ঢাকা ছিল কালো টুপি দিয়ে, মাস্ক আর লম্বা হাতওয়ালা জ্যাকেটে। দেখে মনে হচ্ছে সে ইচ্ছে করেই চেহারা লুকিয়ে রেখেছে। ওরে বাটপার, এই তো হাতে নাতে ধরেছি, এবার তোকে ছাড়বো না। ধত ছাড়া আমার পিছু নেওয়া হচ্ছে। তোর কোন খেতে আমি মই দিয়েছিলাম রে? আর পদ্ম গাছের নিচ থেকে একটা মোটা লাঠি তুলে নিল। লাঠিটা ভারী ছিল, কিন্তু পদ্ম ছাড়ার পাত্র তো নয়। লোকটা তখনও পদ্মকে খুঁজেই পাচ্ছিল না দেখে সে এদিকে ওদিকে ছুটতে লাগলো। পদ্ম সুযোগটা হাতছাড়া করলো না। ঠিক তখনই পদ্ম ঝাঁপিয়ে পড়লো, বিনা মেঘে বজ্রপাতের মতো লাঠি দিয়ে লোকটাকে এলোপাথারি পেটাতে লাগলো। প্রথম বাড়িতেই লোকটা এক পাশে কুঁকড়ে গেল। দ্বিতীয় বাড়িতে সে ব্যথায় কুঁকড়ে উঠল। তবে তৃতীয় বাড়ি মারতে যাওয়ার আগেই লোকটা দ্রুত পদ্মর হাত ধরে ফেললো। এক ঝটকায় লাঠি থেমে গেল। পদ্ম এবার চমকে তাকালো। লোকটা শক্ত হাতে ওর হাত চেপে ধরে গভীর চোখে তাকিয়ে বলল, তুমি এসব কি করছো পদ্ম? নিজের নাম শুনে পদ্ম থমকে গেল। আরে চোর, আমার নাম জানি কি করে? পদ্মর কিছু বুঝে ওঠার আগেই লোকটা তার মুখ থেকে মাস্কটা খুলে ফেললো। পদ্ম বিস্ফোরিত চোখে তাকিয়ে এক ধাপ পেছনে সরে যায়। আপনি এখানে আমার কি পিছু নিচ্ছিলেন বুঝি? আশাদ ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে বলল, বাহ, উল্টো চোর পুলিশকে বকে তুমি নাটক করে একা বেরিয়ে এলে কেন? পদ্ম কিছুক্ষণ থতমত খেল, তবে সহজে হার মানার পাত্রী তো সে নয়। ও চোখ পাকিয়ে বলল, আমার ইচ্ছে। এটা আপনার কি? সমস্যা আমার নয়, সমস্যা তোমার। যদি সত্যি কেউ তোমার পিছু নিত তখন কি করতে? স্বাধীনতা পেয়ে কি হাতির 5 পা দেখেছ? পদ্ম কিছুক্ষণ চুপ করে রইল, কারণ সত্যি ও এসব চিন্তা করেনি। না বলে চলে এত ভাবে নাও, বা বলা চলে এত ভাবে নাও। তবে এই মুহূর্তে মুখে নিজের কোনো দোষ স্বীকার করবে না সে। ও গলায় একটু অহংকার এনে বলল, কিচ্ছু হতো না, আমি নিজেই সব সামলাতে পারতাম। হ্যাঁ দেখলাম কেমন সামলাচ্ছ। বিনা দোষে আমাকে পিটিয়ে দিলে। একবার বোঝার চেষ্টা করনি আমি কে? পদ্ম মুখ বাঁকিয়ে বলল, সত্যি তো আপনি কে? আপনাকে কি আমি চিনি? তাছাড়া এমন জোকারের মতো বেশ ধরে আছেন কেন? কোন নাটক কোম্পানির সদস্য আপনি? আশাদ একগাল হাসলো, চোখে ধরা পড়ল মজা নেয়ার ইঙ্গিত। নাটক কোম্পানির সদস্য হলে একটু ভালোই হতো, অন্তত বিনা দোষে প্রহারের জন্য অভিনয়ের পুরস্কার পাওয়া যেত। আপনি কি আমাকে খোঁচা মারছেন? আরে না, আমার এত সাহস কোথায়। তবে তোমার শরীরের তুলনায় লাঠির আঘাত বেশ ভারী ছিল, এটা বলতে পারি। পদ্ম এবার একটু লজ্জা পেল, কিন্তু মুখে তো প্রকাশ করলো না। হাত গুটিয়ে বলল, ঠিক আছে, ভুল হয়ে গেছে। কিন্তু আপনি আমার পিছু নিচ্ছিলেন কেন? কারণ আমি জানতাম তুমি নাটক করছো, আর কিছু একটা গন্ডগোল করার প্ল্যান করছো। পদ্ম এবার সত্যিই চমকে গেল।
মানে আমি কেন গন্ডগোল করব? কারণ তুমি চলতি ফিরতি গন্ডগোলের একটা কারখানা। পদ্ম রাগ উঠল, দাঁত খিচে বলল, ভুল করে ফেলেছি। লাঠির বাড়িটা পিছে না মেরে আপনার মাথায় মারা উচিত ছিল। তাহলে এতক্ষণ স্মৃতিশক্তি লোপ পেয়ে এই বনে জঙ্গলে ঘুরে বেড়াতেন, ভালো হতো না? তুমি আমাকে খুন করার প্ল্যান করছো। আগে না, আমি তো আপনাকে গায়েব করার প্ল্যান করছি। আশাদ গায়ে মাখল না এই পাগল মেয়ের কোনো কথা। তবে চলতে চলতে হঠাৎ তার পা থেমে গেল। তার মনে হলো তারা অনেকক্ষণ ধরে হাঁটছে, কিন্তু এই রাস্তা তো শেষ হবার নামই নিচ্ছে না। কি মনে করে একবার পিছনে তাকালো। রাস্তা আর জঙ্গল ছাড়া কিছুই দৃশ্যপট নয়। আশাদ চারপাশে তাকিয়ে রাস্তা মাপার চেষ্টা করলো, কিন্তু পাহাড়ি পথ এতটাই একই বেঁকে চলে যে ঠিক কোথা থেকে এসেছে সেটা বোঝার উপায় নেই। মাথার ভেতরে অদ্ভুত একটা চিন্তা খেলে গেল, ওরা রাস্তা হারিয়ে ফেলে এনে তো। পদ্ম তখনও বকবক করেই যাচ্ছে, ওর কোনো টেনশন নেই, কিন্তু আশাদের মনে ধীরে ধীরে অস্বস্তি বাড়ছে। ও পদ্ম দিকে তাকিয়ে গভীর গলায় বলল, শোনো, আমরা কোনো রাস্তা দিয়ে এসেছি সেটা বলতে পারবে? পদ্ম চোখ গোল করে তাকালো। আমি আমি কি করে বলবো? আমি কি রাস্তা পরিদর্শক নাকি? আশাদের ভ্রু কুঁচকে গেল। গাধা, আমরা রাস্তা হারিয়ে ফেলেছি, এখন রিসোর্টে ফিরবো কিভাবে? কেন, পায়ে হেঁটে? রাস্তা তো জায়গা মতোই আছে, বরং বলেন আমরা হারিয়ে গেছি। আশাদ দাঁত চেপে বলল। এটাই তো বলছি। পদ্ম তখনও তার মজা নেওয়ায় থামায়নি। আমারটা তাও মানা যায়, আমি তো বাচ্চা মেয়ে, কিন্তু আপনার মতো দামড়া লোক কিভাবে হারিয়ে যায়? ছি, কি লজ্জার বিষয়। আশাদের মেজাজ এবার সত্যিই চলে গেল। সে দু হাত কোমরে রেখে বলল, পদ্ম, আমি কিন্তু তোমাকে তুলে একটা আছাড় মারতে পারি। পদ্ম একটুও ভয় পেল না, বরং ঠোঁট বাঁকিয়ে বলল, দেন দেন, মারুন, তুলে আছাড়। অন্তত আপনার বদলা নেয়া তো হবে। তুমি কি জানো তুমি আস্ত একটা গাধা? না, গাধা বললে বরং গাধার অপমান হবে। তুমি আসলে একটা আস্ত ইচড়ে পাখা নিব্বি। দেখতে শুনতেই যা, কিন্তু মাথায় খড়ের গাদাও নেই। আশাদ নিজেকে আর আটকাতে পারল না, বলে অবশ্য ধরেই নিয়েছে সামনের ব্যক্তি বিরূপ প্রতিক্রিয়া করবে, কিন্তু এই প্রথম আপনাকে সাপোর্ট করতে মন চাইছে। আমার মনে হয় ভূমিষ্ঠ হওয়ার পর এই প্রথমবার আপনি সত্য কথা বলেছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। আশাদ ভেবে পায় না ঠিক কি বলা উচিত ওর। মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। ও এদেশের একজন নায়ক, সুপার হিরো। মানুষ ওর এক ঝলক দেখতে রাস্তার লাইন ধরে, অথচ এই 5 ফুটিয়া মানব ওকে সেই প্রথম দিন থেকেই লাগাতার অপমান করে যাচ্ছে, কিন্তু আশাদের প্রতিবাদটুকু করতে পারছে না। সব বাদ দিয়ে আশার চারপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলো ওরা কোথায় আছে, কিন্তু পাহাড়ি পথ এতটাই এঁকে বেঁকে গেছে যে ঠিক কোথা থেকে এসেছে সেটা বোঝার উপায় নেই। পদ্ম তখনও গাছের পাতায় হাত বোলাতে বোলাতে গুনগুন করছে, যেন একদম চিন্তামুক্ত, দায়সারা ভাব। আশাদ এবার ধৈর্য হারিয়ে বলল, পদ্ম, তুমি অন্তত একবার সিরিয়াস হতে পারবে? আমি তো অনেক সিরিয়াস, বরং আপনার থেকেও বেশি। এখন বলেন আপনি কি চান? আশাদ বিরক্ত হয়ে বলল, আমি চাই তুমি 1 মিনিট কথা বলা বন্ধ করে চিন্তা করো আমরা কোথায় আছি। পদ্ম চারপাশে একবার চোখ বুলিয়ে বলল, এই যে জঙ্গলের মধ্যে, পাহাড়ি পথের ধারে, আর কিছু? আশাদ হতাশ হয়ে দুপাশে মাথা নাড়ল। এবার ঢাকায় গেলে আমাকে তোমার মাহাত ভাইয়ের সাথে একটু পরিচয় করিয়ে দিও। আমি দেখতে চাই সেই অসীম ধৈর্যের অধিকারী লোকটাকে যে তোমাকে এত বছর সহ্য করে আসছে। আমি হলে নির্ঘাত এতদিনে সত্যি পাগল হয়ে যেতাম। এটার মানে কি? আপনি কি মাহাত ভাইকে অপমান করছেন? দেখেন, আমার সম্পর্কে যা বলতে পারেন আমি মাইন্ড করব না, কিন্তু মাহাত ভাইকে নিয়ে কিছু বলা সহ্য করব না। পদ্ম আরও কিছু বলবে, কিন্তু হঠাৎ কোথা থেকে যেন একটা শস্য শব্দ এলো। আশার সাথে সাথে সজাগ হয়ে গেল। পদ্মও থেমে গেল। দুজনে একসঙ্গে পিছনে তাকালো, কিন্তু কিছু নেই। পদ্ম ধীর কণ্ঠে বলল, কি ছিল ওটা? আশাদ গম্ভীর গলায় বলল, মনে হচ্ছে কেউ আমাদের অনুসরণ করছে। পদ্ম এবার সত্যিই ভয় পেল। মানে কে করবে আমাদের অনুসরণ? আমরা কি সেলিব্রিটি নাকি? তার গৌথার উত্তর যেন সঙ্গে সঙ্গেই পাওয়া গেল। ঝোপের আড়াল থেকে হঠাৎ করে একটা কালো ছায়া বেরিয়ে এলো। দুজনে একসঙ্গেই চমকে উঠল। কে এটা? আশার সাথে সাথে পদ্মকে আড়ালে টেনে নিল, গলা দৃঢ়তা এনে বলল, কে এখানে? কিন্তু কোনো উত্তর এলো না, বরং ছায়াটা ধীরে ধীরে ওদের দিকে এগিয়ে আসছে। পদ্ম ফিসফিস করে বলল, এটা কি মানুষ? আশাদ কোনো উত্তর দিল না। তার শরীর শক্ত হয়ে গেছে, চোখ দুটো সতর্ক। নিজের জন্য ভয় না হলেও ওর পদ্মকে নিয়ে ভয় করছে, অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার কথা কল্পনা করে। ছায়াটা আরও একটু সামনে আসতেই দেখা গেল মুখে মাস্ক, মাথায় টুপি, পরনে কালো পোশাক। এতক্ষণ পদ্ম মজা করছিল, কিন্তু এবার সত্যিই ও ভয় পেয়ে গেল। পদ্মর গলা শুকিয়ে বলল, কে এটা? চোর ডাকাত নয় তো?
নাকি কোনো খুনি? আমাদের মনে হয় পালানো উচিত। আশাদ আর এক মুহূর্ত অপেক্ষা করলো না। সে এই মুহূর্তে পদ্মকে নিয়ে কোনো রিস্ক নিতে চায় না। চলো। দুজনে একসঙ্গে দৌড় দিল। পেছনে তখনও সেই শো শো শব্দ, কিন্তু তারা জানে না এই দৌড়ের শেষ কোথায়। ওরা পথ খোঁজার চেয়ে এবার পথ আরও হারিয়ে ফেলে। আশাদ আর পদ্ম দৌড়াচ্ছে প্রাণপণে, কিন্তু পাহাড়ি পথের এক এক জায়গা এত আঁকাবাঁকা আর সংকীর্ণ যে ওরা ঠিক মতো দিক চিনতে পারছে না। পদ্ম হাঁপাতে হাঁপাতে বলল, আমরা কোথায় যাচ্ছি? আশাদ এবার বিরক্ত হয়ে জবাব দিল, মরতে। পদ্মর সাথে সাথে প্রতিবাদ করে উঠল, তার এখন মরার সময় হয়নি। মরলে আশাদ একা মরক, ওকে কেন যমরাজের কাছে টেনে নিয়ে যাচ্ছে? এ তো অন্যায়। তুমি একটু চুপ থাকবে? আশাদ পিছনে তাকিয়ে দেখলো ছায়ামূর্তিটা সমান গতিতেই দৌড়াচ্ছে। এটা তো পিছু ছাড়ছে না। না আমি চুপ হব না। আগে বলুন কোথায় যাচ্ছি আমরা? সব কিছু জানা আমার নাগরিক অধিকার। আমরা জঙ্গলে যাচ্ছি, শুনেছ? এবার চুপ হয়ে দৌড়াও। কিন্তু আমরা জঙ্গলে যাচ্ছি কেন? জঙ্গলে তো পশু পাখি থাকে, তারা যদি আমাকে খেয়ে ফেলে? বিয়ে করতে। আমি টার্জন হব আর তুমি আমার নায়িকা। দুজনে জঙ্গলে গিয়ে মঙ্গল করব আর পশু পাখির সাথে বন্ধুত্ব করে ফেলবো। তাহলে তারা আর তোমাকে খাবে না। ছি, কি কুৎসিত চিন্তা ভাবনা। আমি আপনাকে একদম বিয়ে করব না, মরে গেলেও না। হঠাৎই আশাদের পা থেমে গেল। সে কড়া নজরে তাকালো পদ্মর দিকে, জানতে চাইলো ওর মধ্যে এমন কি সমস্যা আছে যার কারণে পদ্ম ওকে বিয়ে করতে রাজি হচ্ছে না। কারণ কি? পদ্ম হেসে বলল, আছে তো, সব থেকে বড় কারণ আছে। এই যে আপনি নিজের এত মূল্যবান চরিত্রটাকে ধরে রাখতে পারলেন না, এতে আপনার কি দাম রইল? হ্যাঁ, শুনতে হয়তো খারাপ লাগবে, তবে চরিত্রহীন মানুষ ধনী হলেও লাভ নেই। মানুষের সবচেয়ে বড় সম্পদ তো তার আখলাক, যা সে সাথে করে নিয়ে যেতে পারবে। বাকি সব তো ধুলোর মতো পড়ে থাকবে দুনিয়ায়, কিন্তু আপনার তো সেটাই নেই। আশাদ থমকালো। বুকের ভেতরে যেন তীব্র কিছু একটা ছটফট করে উঠল। রাগে হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে গেল ওর। এতটুকু একটা মেয়ে, অথচ সাহস দেখো কত! চোখের দিকে তাকিয়ে নির্দ্বিধায় বলে দিল সে নাকি চরিত্রহীন। চরিত্রহীন এই শব্দটা মাথার মধ্যে বাজছে ঘুরে ঘুরে। আশাদ ফুঁসতে লাগলো। কি জানে এই মেয়ে? ও কি বলছে এই মুহূর্তে ওর সাথে কি হতে পারে? যদি বুঝতো তাহলে কি এত বড় কথা বলার সাহস পেত? রাগে চোখ লাল হয়ে গেল, শরীরটা থরথর করে কাঁপতে লাগলো ক্ষোভে। আশা ধীর পায়ে দুটো কদম এগিয়ে গেল পদ্মর দিকে। পদ্ম চমকে উঠল, আতঙ্কে চোখ বিস্ফোরিত হয়ে গেল তার। এক ধাক্কায় কয়েক পা পিছনে সরল ও, কিন্তু আশাদ ওকে সরতে দিল না। তার আগে বিদ্যুৎ গতিতে হাত বাড়িয়ে পদ্মর কোমর চেপে ধরল শক্ত হাতে। পদ্ম থরথর করে কেঁপে উঠল। এমন স্পর্শ ও আগে কখনো পায়নি। কেমন অস্বস্তি হতে লাগলো ওর। বলতে গিয়েও পুরো বের করতে পারল না ও। বুকের ভেতরে ধকধক করতে লাগলো। আশাদ ওকে আরও কাছে টেনে নিল, এতটা কাছে যেন পদ্মর নিঃশ্বাস পর্যন্ত মিশে যাচ্ছে তার গরম নিঃশ্বাসে। পদ্মর চোখ বিস্ফোরিত, ও বুঝতে পারছে না এই মুহূর্তে কি ঘটছে। আশাদের হাতের চাপ এতটাই শক্ত যে মনে হচ্ছে সে যেন ওকে দাবিয়ে রাখতে চায়, একদম নিজের অধিকার প্রতিষ্ঠা করতে চায় পদ্মর উপরে। কি বললে তুমি? আশাদের কণ্ঠ গভীর, রুক্ষ, তীব্র। পদ্ম কিছু বলতে পারল না, ওর মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না এই মুহূর্তে। বলছিলে আমি চরিত্রহীন? আশাদের ঠোঁট একদম পদ্মর কানের কাছে চলে এলো, গরম নিঃশ্বাসে স্পর্শ করলো পদ্মর কাঁপতে থাকা ত্বক। পদ্ম শিউরে উঠল। তাহলে দেখো, আমি চরিত্রহীন হলে তোমার সাথে এই নির্জন জঙ্গলে কি কি করতে পারতাম। আশাদের হাতের বাঁধন আরো শক্ত হলো। পদ্মর চোখ ছলছল করে উঠল। ও চাইলো চিৎকার করতে, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। ও সহজ সরল মনটা ভয় কেমন কুঁকড়ে উঠল। ও তো এমনিতেই বলেছে। তাছাড়া আশাদকে ও নিজে দেখেছে অন্য মেয়ের সাথে ফ্ল্যাট করতে, তাহলে পদ্ম বলায় এত রাগের কি হলো? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।